আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ইরানকে হামলার পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি ইসরায়েলি জেনারেলের, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হলেও ভয় আর আতঙ্ক কাটছে না এমভি আবদুল্লাহ নাবিকদের, দ্রুত পরিবারের কাছে ফেরার আশা। এবং ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনে ঢাকার শেয়ার বাজারে অপ্রত্যাশিত দরপতন, কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলের শীর্ষস্থানে এক জেনারেল বলেছেন, ইরানকে মিসাইল এবং ড্রোন হামলার পরিণতি ভোগ করতে হবে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি একথা বলেন। কবে নাগাদ পাল্টা হামলা চালানো হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। হালেভির এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পর 2 দিনে 4 বার জরুরি বৈঠক করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। পাল্টা হামলার কৌশল নির্ধারণে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইসরায়েলি টেলিভিশন N12 নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে ইরানের ওপর হামলা চালাতে চায় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র বলেছে তারা ইরানের উপর সরাসরি কোনো হামলায় অংশ নেবে না। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ওই অঞ্চল আরেকটি যুদ্ধের ধকল সইতে পারবে না। উভয় পক্ষকে সহনশীল আচরণের পরামর্শ দিয়েছেন তিনি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী মানুষের স্রোত। সোমবার থেকে অফিস খুললেও অনেকেই বাড়তি ছুটি নিয়ে কিছুটা বিলম্বে ফিরছেন। ঈদের পর রাজধানীতে ফেরার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মাসুর শাকিলের কাছে। তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। শাকিল, ঈদের পর যাত্রীরা কি নির্বিঘ্নে ফিরতে পারছেন? তারা কি বলছেন? হ্যাঁ, আমি মহাখালীতে আছি হাসিব। যেটি হলো যে আমরা এখানে খবর নিয়ে যেটি দেখেছি, মূলত মহাখালীতে উত্তরবঙ্গের কিছু বাস আসে এবং ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই অঞ্চলের বাস সবচেয়ে বেশি আসে। আমরা খবর নিয়ে যেটি জেনেছি, যেহেতু এদিক দিয়ে BRT খুলে দেওয়া হয়েছে গাজীপুর থেকে, সে কারণে এই পথ ধরে যারা আসছেন তারা নির্বিঘ্নে আসতে পারছেন। বাসের রাস্তার মধ্যে কোনো ধরনের যানজটের মধ্যে তারা পড়েননি, ফলে সঠিক সময়ে বাসগুলো ছেড়ে দিয়েছে এবং সঠিক সময়ে সেগুলো এসে পৌঁছেছে। অর্থাৎ ঈদে করার পরে বাড়ি থেকে ফেরার যে যাত্রা, সে যাত্রাদের নির্বিঘ্নেই হচ্ছে। আমরা ট্রেন স্টেশনে খবর নিয়েছি, এখন পর্যন্ত ট্রেন স্টেশনে যে ট্রেনগুলো এসেছে, বিশেষ করে পূর্বাঞ্চলের ট্রেনগুলো, সেগুলো সময় মেনেই এসেছে। মূলত 15 মিনিট আধা ঘন্টায় এতটুকু পর্যন্ত দেরি করেছে। আর লঞ্চের যে যাত্রা, সে যাত্রাটিও নির্বিঘ্ন হয়েছে পদ্মা সেতু দিয়ে। তবে একটু চাপ আছে পদ্মা সেতুর দিক দিয়ে যারা আসছেন বরিশাল থেকে, সেখানে একটু চাপ আছে বলে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন। মূলত বাস, লঞ্চ, ট্রেনে যাত্রীরা বাড়ি থেকে নির্বিঘ্নে ফিরছেন, কারণ গতকাল একটি বড় অংশ ফিরেছেন, ফলে আজকে চাপ একটু কম। হাসিব। শাকিল, আপনাকে ধন্যবাদ। মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি জানাচ্ছিলেন মাসুর শাকিল। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হলেও এখনও ভয় আর আতঙ্ক থেকে বের হতে পারছেন না এমভি আবদুল্লাহ নাবিকরা। চ্যানেল আইকে জিম্মি দশার কঠিন সময়ের বর্ণনা দিয়ে জাহাজের একজন নাবিক বলেন, সুস্থভাবে দ্রুত পরিবারের কাছে ফিরতে চান তারা। দুবার পথে থাকা 23 বাংলাদেশি নাবিক এখন জাহাজটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছেন। রিপোর্ট করছেন লুৎফর রহমান সোহাগ। আমি জাস্ট 8টার সময় ডিউটি অফ করে একটু রেস্ট করছিলাম। দ্বিতীয় রোজা ছিল ওই দিন আমাদের। হঠাৎ করে শুনি এরকম একটা ওয়ার্নিং দিল, একটা অ্যানাউন্সমেন্ট। কিছুক্ষণের মধ্যেই পায়ের স্রোত চলে আসলো, চোখের পলক হঠাৎ করে হয়ে গেল আর কি। ঠিক এইভাবেই মার্চে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের দখলে চলে যায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এরপর 1 মাস জাহাজের নাবিকদের তাড়িয়ে বেরিয়েছে জীবনের ভয়। শুরুতে তারা উঠে গোলাগুলি করে, কাউকে মারধর করে, চিল্লাপাল্লা করতেছিল তারা, বাট আমরা তো খুব একটা বুঝতেছিলাম না, সবাই ভয়ের মধ্যে ছিল, আল্লাহ আল্লাহ করতেছিলাম। তারা তো ইংরেজি বলতে পারছিল না কেউই। মূল পাইরেটস 12 জন ছিল। ওরাই জাহাজটাকে হাইজ্যাক করছে,
পরবর্তীতে ফাইনালি 65 জনের মতো পাইরেটস ছিল যেদিন লাস্ট নামতেছিল। এগুলো পরে ধাপে ধাপে আসছিল আর কি সোমালিয়া আসার পরে। আতিকুল্লাহ খান শোনালেন, হঠাৎ করে বদলে যাওয়া জীবনে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তবে যে কঠিন সময় পার করে এসেছেন তা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। মোবাইল জমা দিয়ে দিতে বললো, তো মোবাইল জমা যখন নিচ্ছিল তখন আমরা সবাই খুব হতাশ হয়ে পড়লাম আর কি। এখন তো যোগাযোগ শেষ, মনে হচ্ছিল যে এটাই শেষ কথা পরিবারের সাথে। 10-12 ঘন্টা পরে নৌবাহিনীর জাহাজ আসলো, একটা এয়ারক্রাফট আসলো, তখন পরিস্থিতি চেঞ্জ হঠাৎ করে। তখন মানে কি একটা গোলাগুলির মতো অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে নৌবাহিনীর জাহাজ ওয়ার্নিং দেওয়া শুরু করলো, মানে কাউন্টিং শুরু করলো যে না থামলে আমরা এখন ফায়ার শুরু করব। হ্যাঁ, তো দেখি যে হঠাৎ করে ওরা ফায়ার শুরু করলো, বাট ফাঁকা ফায়ার আমরা দেখতে পাচ্ছি না কোথায় ফায়ার করতেছে। অ্যাকচুয়ালি তারা ফাঁকা ফায়ার করতেছিল তখন তো পাইরেটসরাও খুব মানে কি টান ওরাও ওই মোকাবেলা করবো। ওরা মোকাবেলা মানে ওরা আমাদেরকে জিম্মি করে রাখবে এটাই আর কি, আমাদের দিকে অস্ত্র ধরে রাখছে। এরপরে আবার ওরা ক্যাপ্টেনকে দিয়ে ভিএইচএফে ওদেরকে বলালো যে তোমরা চলে যাও, নাহলে আমাদেরকে মেরে ফেলবে বা ওরা এরকম। তখন একটু কান্নাকাটি অবস্থা। সরকার ও জাহাজের মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাবিকরা বলছেন, বাংলাদেশের মানুষদের ভালোবাসা তাদের শক্তি জুগিয়েছে। ঘুম থেকে উঠলে মনে হয় যে না, আমি এগুলো সব দুঃস্বপ্ন দেখছি। অ্যাকচুয়ালি পাইরেটসরা হয়তো এখনও আছে, তাড়াতাড়ি ব্রিজে যাই, যে দেখি যে ওরা আছে কিনা। ও নাই, তারা নাই। তারপরে রেস্ট্রিকশন যেগুলো ছিল তাদের, যে মুভ করা যাবে না, ব্রিজে গিয়েই দাঁড়ায় যায় যে পাইরেটসরা তো আমাদের এর বাইরে যাওয়ার জন্য নিষেধ করতেছিল। তো ওই এর বাইরে যাইতে গেলেই আমাদের মধ্যে ভয়টা এখনও পুরোপুরি কেটে উঠে নাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। ঈদের ছুটি শেষে সোমবার অফিস খোলার প্রথম দিনেই ঢাকার শেয়ার বাজারে অপ্রত্যাশিত দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 85 পয়েন্ট, সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। আরও জানাচ্ছেন পরাগ আজিম। গত 11 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক ছিল 6447 পয়েন্ট। পরদিন 12 ফেব্রুয়ারি থেকে ঢাকার শেয়ার বাজারে দরপতন শুরু হয়। মাঝে মধ্যে সূচক কিছুটা ইতিবাচক ধারায় ফিরলেও টানা 2 মাস আর ঘুরে দাঁড়ায়নি শেয়ার বাজার। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল ঈদ ও নববর্ষের ছুটি শেষে এই পরিস্থিতির পরিবর্তন হবে। তবে খোলার প্রথম দিনেই বড় দরপতন অবাক করেছে বিনিয়োগকারীদের। সোমবার ডিএসির প্রধান সূচকটি নেমে এসেছে 5778 পয়েন্টে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। টানা পতনে ডিএসির সূচক কমেছে 669 পয়েন্ট। প্রতিদিনই বেশিরভাগ শেয়ারের দাম কমছে, এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। ছুটির আগে 9 এপ্রিল শেষ কার্যদিবসে ডিএসির লেনদেন ছিল 443 কোটি টাকা। খোলার দিনে ডিএসির লেনদেন হয়েছে 367 কোটি টাকা, যা গত দিনের তুলনায় 76 কোটি টাকা কম। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। দিন শেষে 336টি কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে মাত্র 32টি কোম্পানির শেয়ারের দাম, আর অপরিবর্তিত আছে 27টি কোম্পানির শেয়ার দর। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস 17 এপ্রিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দিনটি উদযাপন করতে আম্রকানন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে এবং এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। মুজিবনগর দিবসের আলোচনায় দিনটির তাৎপর্য তুলে ধরে সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তৃতা করবেন। মেহেরপুর থেকে গোলাম মুস্তাফা রিপোর্ট। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার যে সময়ের বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বাঙালির জীবনে দিনটি স্মরণীয়। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা করা হয়েছে তার বাস্তবায়ন চান দর্শনার্থীরা। এটাকে একটা বিশ্বমানের একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার কথা ছিল, তো আমরা কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু সেইভাবে আমরা কিন্তু চোখে পড়েনি। এই প্রকল্পটা যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত বাস্তবায়ন হলে এই মুজিবনগরে মানুষ আগমন ঘটবে। পরিকল্পনা অনুযায়ী মুজিবনগর কমপ্লেক্সের বাস্তবায়ন ও মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী 12 আনসার সদস্যের সঠিক পরিচয় লিপিবদ্ধ করার দাবি জানান এই বীর মুক্তিযোদ্ধা
আনসার সদস্য। আমার দাবি ওখানে আমাদের 12 জন আনসারের ভাস্কর্য তৈরি হোক, আর প্রত্যেকের নাম লেখা হবে এবং নাম, তার বাপের নাম, কার কোথায় বাড়ি, সম্পূর্ণ ঠিকানা দিয়ে যেন একজন এসে বুঝতে পারে যে এই 12 জন আনসার এখানে গার্ড অপরাধন করেছিল। মুজিবনগর দিবস পালনে কমপ্লেক্সের সংস্কার সহ সব ধরনের কাজ শেষ করেছে প্রশাসন। নির্মাণ কাজ, তারপরে হলো লাইট যেগুলো যেখানে নষ্ট হয়ে গেছে সেই লাইটগুলো আমরা চেঞ্জ করেছি, তারপরে গাছের রং করা, ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করা। নিরাপত্তার জন্য মূল মঞ্চ সহ পুরো প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য মূল মঞ্চে বিভিন্ন সুইপিং বলেন, নিরাপত্তার জন্য আর্চ উইকেট বসানো এবং ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং সিস্টেম আনার চেষ্টা করছি। দলমত নির্বিশেষে সব বাঙালির যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের এরকম একটি বড় যে আপনার গুরুত্বপূর্ণ ঘটনাকে তারা স্বীকার না করে তারা নিজেদের যে আপনার দমভক্তি যে তারা বলে যে তারা আপনার মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তো সেখানে আমার মনে হয় নিজেদের সাথে তারা প্রতারণা করে। স্বাধীন জাতি হিসাবে, বিশ্বের জাতি হিসাবে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ মাইল ফলক ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার আবাদ। উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলের চাষিরা। গোলওয়ার্ম পোকা রোধের জন্য চাষিদের বিটি জাতের তুলা আবাদে উদ্বুদ্ধ করছে তুলা উন্নয়ন বোর্ড। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিওচিত্র রিপোর্ট করছেন সুবিতা মাহমুদ। তুলা চাষের জন্য উপযোগী দোআঁশ ও পলিযুক্ত মাটি এবং উঁচু জমি। বৈরী আবহাওয়া ঠেকাতে বীজতলায় তুলার বীজ বপনের 10-12 দিন পর মূল জমিতে চারা রোপণ করতে চাষিদের পরামর্শ দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। তুলা চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাথী ফসলের সাথে তুলা চাষ সম্প্রসারণে কাজ করছে চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ড। কৃষকদের আমাদের সময় মতো পরামর্শ প্রদানের ফলে তারা ভালো ফলন পাবে আশা করছি। আমাদের 12,000 টন বীজ তুলার লক্ষ্যমাত্রা থাকলেও আমরা এবছর প্রায় 10,000 মেট্রিক টন তুলা উৎপাদন করতে সক্ষম হব। আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে তুলা চাষে উদ্বুদ্ধ করছি। তুলা চাষে প্রতি বিঘা জমিতে 18 থেকে 22,000 টাকা খরচ হয়। বিঘায় 12 থেকে 15 মণ তুলা পাওয়া গেলে খরচ বাদে লাভ থাকে 45 থেকে 52,000 টাকা। প্রতি মণ তুলার বর্তমান বাজার দর 3,900 টাকা। 70,000 টাকা খরচ আসছে, তাই 5 বিঘাতে আশা করি আমার তুলা 60 মণ মতন হবে, 60 থেকে 70 মণ আশা করি। তুলার সাথে সাথী ফসল আমি লাল শাক করছিলাম। 1 বিঘে জমিতে আপনার 8,000 টাকা মতন লাল শাক বিক্রি করেছে এবং নিজে খেয়েছি, অন্যজনকে দিয়েছে এবং তুলার ফলন বিঘে হইতে 10 মণ 12 মণ এরকম অ্যাভারেজ আসবে। আপনার বৃষ্টির কারণে এই বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গিয়েছে এবং ওই কলুই দিয়ে আর হচ্ছে তুলা দিয়ে দেখা যাচ্ছে যে 1,050 টাকা বেচা কিনা হবে। চলতি 2023-24 অর্থ বছরে জেলায় 4,182 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। এতে তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে 8,850 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সিরাজগঞ্জে চলনবিলের ভদ্রাবতী খাল পুনর্খননের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ ভদ্রাবতী খাল দুটির 78% কাজ শেষ হয়েছে। এতে পরিবেশ বিপর্যয় রোধের পাশাপাশি জীববৈচিত্র্যে আরও সমৃদ্ধ হবে বলছেন সংশ্লিষ্টরা। সেই সাথে জলাবদ্ধতা ও আগাম বন্যা থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। ফেরদৌস রাবিনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দিগন্ত বিস্তৃত চলনবিল, যার মাঝখান দিয়ে বয়ে গেছে কয়েকটি ছোট নদী ও খাল। এর মধ্যে ভদ্রাবতী খাল অন্যতম।
খননের অভাবে পলি পড়ে খাল ভরাট হয়ে যাওয়ায় বন্যা আর জলাবদ্ধতায় ভুগছিলেন স্থানীয়রা। এলজিইডির টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বারুহাঁস চৌধুরীবাড়ি জামে মসজিদ থেকে রানীরহাট ডাঙ্গল ব্রিজ পর্যন্ত খালটির প্রায় 27.5 কিলোমিটার খনন কাজ শেষ পর্যায়ে। এতে দখলকৃত খাল পুনরুদ্ধারের পাশাপাশি বাড়বে চলন বিলের দেশীয় মাছ, রক্ষা পাবে ফসলি জমি। এই খালে কোনো ধরনের পানি থাকতো না এবং খালে এবং খালের পাড়ের উপরে কোনো ধরনের গাছপালা আগাছা জন্মিত না। এখানে গরু ছাগল চড়ানো যেত না। আর খালটা পূর্ণ খননের কারণে এই খালের পানি দিয়ে সেগুলো আমরা শ্যালো মেশিন চালাই সেগুলো ফসল রক্ষা করি। খাল খননের ফলে এখন পানিটা নিষ্কাশন হচ্ছে। তারপর মাছ মুছও সুবিধা হচ্ছে। ওই মাছ মুছ যখন পানির শেষে চলে যায় দবাদবির মধ্যে যার যার জায়গার পজিশনে তাই মাছ মারে, তাদেরও ভালো হচ্ছে। দুই ধার দিয়ে যত সুন্দর করে বাঁধটা দেওয়া হয়েছে, এই বাঁধের কারণে আমাদের পানিগুলো আর আমাদের মাঠে উঠতে পারতেছে না। চারিদিক দিয়ে মাছ, পশুপালন এবং ফসল আমরা খুব ভালোভাবে ঘরে তুলতে পারি। খাল যেহেতু খনন হয়েছে, পানিটা আপনার আগে হয়তো 8 মাস থাকতো, এখন সারা বছরই পানি থাকবে। নির্দিষ্ট সময়েই ভদ্রাবতী খালের খনন কাজ শেষ হবে জানিয়েছে এলজিইডি। সামনে যে শুষ্ক মৌসুম আসলে, এটা জুন পর্যন্ত যেহেতু টাইম আছে, সামনে শুষ্ক মৌসুম শুরু হলে এখানে আমরা যে খাল খনন আবার করবো, বাস্তব মাপ যোগের ভিত্তিতে যে পরিমাণ খনন করা হবে সেই মাপ নিয়ে আমরা এখানে বাকি অর্থ পরিশোধ করব। 4 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুন মাসে। খনন কাজ শেষ হলে চলন বিলের জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে বলছেন পরিবেশবাদীরা। ফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।